ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে ভূমিকা নিয়েছে এতে দুদেশের সম্পর্ক উন্নয়নে বাধাগ্রস্ত বা ফাটল ধরাবে বলে আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। ঢাকায় বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক প্রচারণা ঢাকা দিল্লি সম্পর্কের জন্য শুভ ফল বয়ে আনবে না। এ সময় বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের উপর ভারতের ছড়ি ঘোরানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ নিয়ে এই সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। শিক্ষার্থী, শিক্ষক, সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য, বিবৃতির তীব্র নিন্দা জানায় শিক্ষার্থীরা। আমাদের দেশে যে সাধারণ হিন্দুরা আছে তাদেরকে তারা বাংলাদেশি মনে করে না, তারা ভাবে বাংলাদেশে অবস্থিত সমস্ত হিন্দু তারা ভারতের অংশ। সেমিনারে বিশ্লেষকরা বলেন, দুই দেশের সম্পর্কে সম্মান ও ন্যায্যতা প্রত্যাশা থাকলেও তা উপেক্ষিত। ভারত আমাদের সঙ্গে যে আচরণ করছে, 3000 কিলোমিটারের চেয়ে বেশি কাঁটাতারের বেড়া, সারা বাংলাদেশ ঘিরে তারা সীমান্ত, সড়ক, রাস্তা তৈরি করেছে। 10 কিলোমিটার দূরে দূরে তারা দুর্গ করেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যে আচরণ করছে, সেখানের মধ্যে এরকম দেয়াল। আমাদের ক্রেডিবল ডিটারেন্স থাকার কথা, এই কথাটা আমি বলার চেষ্টা করি অনেকে, কিন্তু এটা শুনতে চায় না। মনে করে ক্রেডিবল ডিটারেন্স মানেই মনে হয় আমি যুদ্ধ করতে চাচ্ছি। ইসকনের সাবেক নেতা গ্রেপ্তার ইস্যুতে ভারত সরব থাকলেও ওই ঘটনায় মসজিদ ভাঙা এবং মুসলিম আইনজীবী হত্যার বিষয়ে দেশটির নীরব ভূমিকার সমালোচনা করেন বক্তারা। মসজিদ ভেঙে দিয়েছে, বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়া জানায়নি, প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণভাবে। ঘটনাটা যদি ইন্ডিয়া ঘটত, রক্তের বন্যা বয়ে যেত। চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের আইন ভঙ্গ করলে যে ধর্মাবলম্বী হোক না কেন, অন্যান্য সকল নাগরিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই কাজটি সরকার করেছে। সুতরাং এখানে দাস অথবা শেখ হিসেবে বিবেচনা করার কোনো কারণ নেই। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশ কারো জন্য নিরাপত্তা হুমকি নয় উল্লেখ করে তিনি আরও বলেন, এ নিয়ে প্রতিবেশী কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সব ষড়যন্ত্র ব্যর্থ করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলটির নেতারা। এ সময় তারা বলেন, যারা অরাজকতা তৈরি করছে তাদের কঠোর হাতে দমন করা হবে। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, দেশে অস্থিরতা তৈরির মূল হোতা পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ও তার দোসররা। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাদের পরাস্ত করতে হবে। এ সময় খন্দকার মোশাররফ বলেন, সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে না, মূল সংস্কার করবে নির্বাচিত সরকার। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকেই অগ্রাধিকার দিতে হবে। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্যদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে আওয়ামী দোসরদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, পরাজিত শক্তির চক্রান্ত ঠেকাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার।
এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে, কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার সরকার, তাই জনগণের প্রত্যাশা পূরণে তাদের কাজ করতে হবে বলেও জানান তিনি। আগামী নির্বাচনে বিএনপি এককভাবে জয়লাভ করলেও সব দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম এর প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার নিয়ে সেমিনারে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিনিয়ত বাধার মুখে পড়ছে। মহাখালীর ব্র্যাক সেন্টারে দেশের সংবিধান, আইন ও বিচার বিভাগ, নির্বাচন কমিশন, শিক্ষা, ব্যবসা, জ্বালানি ও গণমাধ্যম সহ 9টি ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তুলে ধরেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। আমাদের দুটো লক্ষ্য ছিল এই রিফর্মগুলোর মাধ্যমে। একটা হলো ফ্যাসিজম যেন আর কখনো না আসে এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেন আমরা তৈরি করতে পারি। এনডিএম এ সময় আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ, পোস্টাল ভোটিং সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশ কিছু মতামত তুলে ধরেন আলোচকরা। প্রকৃতপক্ষে যদি জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আসুন জাতীয় ঐক্যমতের সরকার, সবার অংশীদারিত্বের সরকার আমরা গঠন করি। একটি গণতান্ত্রিক, স্বাধীন এবং সার্বভৌম যে বাংলাদেশের প্রত্যয়ে আমরা গত 16 বছর ধরে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই পথযাত্রায় আমরা সঠিক ট্র্যাকে রয়েছি। আমরা অনেক রকম নির্বাচনী ব্যবস্থার কথা শুনছি অংশীদারদের কাছ থেকে। সেমিনারে নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকবে না। নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয়, তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে। এবং যাদেরকে নিয়ে আমরা 31 দফা করেছি, আমরা সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। সব দলের ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রচলিত সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তারা বলেন, নির্বাচন কমিশন সহ প্রয়োজনীয় দু একটা বিষয়ের সংস্কার এনে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয় এখন সময়ের দাবি। গণফোরামের জাতীয় সম্মেলনে বিভিন্ন দলের নেতারা এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে গণফোরামের 7ম জাতীয় সম্মেলনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুক্তিযুদ্ধের চেতনা, গণ আকাঙ্ক্ষাকে ধারণ যারা করে, তারাই আসলে এইবারের গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের ক্ষমতা রাখে। এ সময় তারা বলেন, জাতীয় ঐক্যে যে ফাটল ধরেছে তা বন্ধ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। মেহরবানি করে আলাপ আলোচনা করেন, বোঝাপড়া তৈরি করেন। অভ্যুত্থানের সাফল্যটা অর্জনকে আমরা রক্ষা করতে চাই। কোন যদি হঠকারিতা করেন, শহীদের রক্ত এখনো কিন্তু রাজপথ থেকে শুকায় নাই। শহীদরা আপনাদেরকে ক্ষমা করবে না। নির্বাচনী সংস্কার করেন, দ্রুততম সময়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করেন, আর অন্যান্য সংস্কার রাজনৈতিক সরকারের জন্য রেখে দেন। সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। সংবিধান সংস্কার রাজনৈতিক দল করবে, তাদের উপর ছেড়ে দেন। রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে নেতারা বলেন, এটা একদিনের বা এক সরকারের কাজ নয়। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। জনগণের উপরে যদি আস্থা থাকতো, তাহলে জনগণের মত প্রকাশের অধিকার এবং সুযোগ, সেইটাকে নিশ্চিত করে সংস্কারের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়ার একটা পার্মানেন্ট সিস্টেম এই দেশে যাতে চালু হয়, সেইটার চেষ্টা করতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বাতিলের নামে মুক্তিযুদ্ধের উপর হস্তক্ষেপ জনগণ কোনোভাবে মেনে নেবে না বলেও মন্তব্য করেন নেতারা।